আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে 3টি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ বা জানা দরকার, সেটা হচ্ছে ডোমেইন, হোস্টিং এবং সাবডোমেইন। তো আমরা এখানে কিছু ডোমেইনের উদাহরণ দেখি। ডোমেইন কথাটার অর্থ মূলত নাম। যেমন আমার স্কুলের নামে যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করি, তাহলে স্কুলের নামটাই একটা ডোমেইন। বা আমি আমার ওয়েব লিঙ্কটা যেটা তৈরি করব, যে লিঙ্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করা হবে, সেটাই হচ্ছে একটা ডোমেইন। ডোমেইন অর্থ হচ্ছে একটা ঠিকানা, যে এই ঠিকানাটায় ক্লিক করলে আমার ওয়েবসাইটটা পাওয়া যাবে। এখানে এই সবগুলোই হচ্ছে এক একটা ডোমেইন, এবং ডোমেইনের সাইডে যেটা থাকে, এই যে .com, এইটা হচ্ছে .com ডোমেইন। আর ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, যতগুলো পাবলিক ইউনিভার্সিটি বা বেসরকারি ইউনিভার্সিটি, তারা .ac.bd ডোমেইনটা ইউজ করে। তারপর .info ডোমেইন আছে। ইনফো হচ্ছে ইনফরমেশন বেস যে ওয়েবসাইটগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে ইনফো দেওয়া থাকে। সরকারি ওয়েবসাইটগুলোর জন্য যে ডোমেইনটা তৈরি হয়, সেটা হচ্ছে .gov, মানে বাংলাদেশ সরকারের যে ডোমেইন, সেটা হচ্ছে gov.bd। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে ওয়েবসাইটগুলো তৈরি হয়, তার ডোমেইনটা হয় .edu.bd। এবং বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, যেমন আশা, সাজদা ফাউন্ডেশন বা জাগো ফাউন্ডেশন, এরকম যে সংস্থাগুলো আছে, তাদের জন্য হচ্ছে .org। হোস্টিং জিনিসটাকে তুলনা করা যায়, ধরেন আপনার মোবাইলের মেমোরি কার্ড অথবা আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের সাথে। আপনার ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকবে, সব তথ্যগুলো জমা থাকবে হোস্টিং প্যানেলে। একটা হোস্টিং প্যানেল থাকবে, সেখানে আপনার ওয়েবসাইটে যত তথ্য আপলোড করবেন, সেই হোস্টিং প্যানেলে গিয়ে জমা থাকবে বা হোস্টিং সার্ভারে জমা থাকবে। হোস্টিং সার্ভার থেকে আপনি যখন ক্লিক করবেন, তখন হোস্টিং সার্ভার থেকেই আপনাকে আপনার তথ্যটা দেখানো হবে। সাবডোমেইন হচ্ছে আমার একটা ডোমেইন ভেঙে আমি যখন নতুন আরেকটা ডোমেইন তৈরি করব, মানে আমার নিজের একটা ডোমেইন আছে, সেই ডোমেইন থেকে আমি আরও বেশ কিছু ডোমেইন তৈরি করব, সেটা হচ্ছে সাবডোমেইন। যেমন এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে www.anu.ac.bd। এখানে এনইউ হচ্ছে মূল ওয়েবসাইট বা ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ওয়েবসাইট। এরপর এরা আরেকটা সাবডোমেইন ইউজ করছে, results.nu.ac.bd। তা এই সম্পূর্ণ ডোমেইনের অংশটা এখানে ইউজ করা হচ্ছে সাবডোমেইনের ক্ষেত্রে। শুধু একজন নিজের ডোমেইনটাকে ভাগ করে আরেকটা ডোমেইন তৈরি করছে। যেমন এই nu.ac.bd, এই ডোমেইনটা তার আরেকটা শাখা তৈরি করছে রেজাল্ট নামে, সেই জন্য প্রথমে রেজাল্ট, তারপরে আবার সেই সম্পূর্ণ নামটাই থাকবে nu.ac.bd। এরপর আছে ওয়েবসাইট তৈরির আগে একটু খেয়াল করুন কোন বিষয়গুলো আপনার জানা খুবই দরকার। যেমন আপনার নির্বাচিত কোম্পানিটির পজিশন কেমন, মানে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, একটা কোম্পানি চুজ করছেন, সেই কোম্পানিটার আদৌ পজিশনটা কেমন, বা তারা এই মার্কেটে কেমন কাজ করতেছে, বা তাদের প্রজেক্টগুলো কেমন, সে ধরনের বিষয়গুলো আগে খেয়াল করে দেখবেন। আপনি কোন ডোমেইন কিনছেন, আপনি কি মেইন ডোমেইন কিনছেন না সাব ডোমেইন কিনছেন? আপনার যদি স্কুলের ওয়েবসাইট হয় বা কলেজের ওয়েবসাইট হয়, তাহলে আপনি কি .edu.bd কিনছেন নাকি .com কিনছেন? এই বিষয়টা আপনি খেয়াল করে নেবেন। কোন ধরনের হোস্টিং প্রোভাইড করছে, এই জিনিসটাও খেয়াল রাখবেন, যে তারা কি ডেডিকেটেড হোস্টিং দিচ্ছে, না তারা শেয়ার হোস্টিং দিচ্ছে, বা তাদের হোস্টিং সার্ভারটা কোথায়। এরপর আরেকটা বিষয় জেনে নেওয়া ভালো, যে বাৎসরিক চার্জ তাদের কত হবে। হয়তো একটা কোম্পানি এখন বললো যে বাৎসরিক চার্জ 2000 টাকা, আপনি পরে দেখলেন 4000 টাকা। এই জন্য বাৎসরিক চার্জ সম্পর্কে একটা ভালো ধারণা আপনার রাখতে হবে। তারপর সবথেকে বড় বিষয় হচ্ছে ওয়েব ইন্টারফেসটা কেমন, মানে আপনার যে ওয়েবসাইটটা প্রোভাইড করবে, সেই ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন। আগে যদি দেখতেই ভালো না হয়, তাহলে সেই ওয়েবসাইটটা আপনার কখনোই ভালো লাগবে না। এজন্য ওয়েবসাইটটা দেখতে কেমন বা আপনার কন্ট্রোলটা কেমন হবে, সেটা দেখার জন্য আগে তাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে টিউটোরিয়াল বা সেবা প্রদানে তারা কতটা আন্তরিক। শুধুমাত্র আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিল, কিন্তু তারপর আর তাদের সাথে কোনো যোগাযোগ নেই, বা তাদের সাথে কোনো ধরনের আপনার কথাবার্তা হচ্ছে না, বা আপনি একটা বিপদে পড়লে সে কোনো সাপোর্ট পাচ্ছেন না, তখন কিন্তু আসলে একটা বড় হ্যাসেলে পড়ে যাবেন। এরপর এখন আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, যে 7% প্রতিষ্ঠানে পূর্বেই ওয়েবসাইট খোলা হয়েছে, কিন্তু নবায়নের অভাবে বন্ধ হয়ে গেছে, এর কারণ কি? মানে অনেক স্কুল কলেজে যখন চিঠিগুলো জারি হয় ওয়েবসাইট তৈরি করার, তখন অনেক স্কুল কলেজ ওয়েবসাইট খোলে, কিন্তু তারপর আবার বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনের কারণগুলো আমরা একটু দেখি, যে কোন কারণে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়। ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া বা ওয়েবে তথ্য দিতে অনাগ্রহের কারণ কি, মানে কেন এগুলো বন্ধ হয়ে যায়? বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সঠিক প্রতিষ্ঠান বাছাইয়ের সমস্যা, মানে আমরা এই সময় এত ধরনের বিজ্ঞাপন দেখি বা এত ধরনের মেসেজ আসে, যে আমরা আসলে কোন প্রতিষ্ঠানটা থেকে ওয়েবসাইট করব সেটা আমরা বুঝে পাই না। এরপর ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের ইন্টারফেস জটিল থাকা, মানে আমরা একটা ওয়েবসাইট খুলি বা ওয়েবসাইট করি, আসলে সঠিকভাবে কি আমাদের সবার কিন্তু কোডিং জ্ঞানটা নেই। এজন্য আমাদের এমন একটা ওয়েবসাইট দরকার যেটায় কোনো কোড লাগবে না। শুধুমাত্র আমি যদি শুধুমাত্র বাংলা টাইপ করতে পারি বা ইংরেজি টাইপ করতে পারি, তাহলেই যাতে আমি ওয়েবসাইটে চালু করতে পারি বা ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারি, এই ধরনের ওয়েবসাইটই আমাদের জরুরি। তারপর হচ্ছে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ না দেওয়া। স্কুল কলেজের ওয়েবসাইটগুলো যখন তৈরি করা হয়, তখন তৈরি করেই কোম্পানিগুলো চলে যায়। তো এখন এরা যদি ঠিকমতো প্রশিক্ষণ না দেয় বা আপনাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন না রাখে, তাহলে তো আসলে ওয়েবসাইটটা আস্তে আস্তে বন্ধই হয়ে যাবে।
আর একটা বিষয় আছে ওয়েবসাইটের গুরুত্ব এবং সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত না থাকা। আমরা অনেক সময় এই ওয়েবসাইটটা যে আসলে আমাদের দরকার, কোন কাজে দরকার বা কোন কাজে ব্যবহার করব, এইটা আমরা ঠিকমতো বুঝতে পারি না। আমরা খোলার দরকার খুলি এবং তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এজন্যই আসলে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়। স্মার্ট এডুকেশন ব্যবস্থা বাস্তবায়নে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিদ্যালয়ের নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করা। এবং এই বিদ্যালয়ের নিজস্ব একটি ওয়েবসাইট যখন আপনার তৈরি হবে, তখন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনার সমগ্র বিদ্যালয়টিকে অনলাইনের আওতায় নিয়ে আসতে পারবেন। তো আজকে আমি এরকম একটি বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট দেখাবো এবং এর ভিতরের কার্যকলাপগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিব। তো আমরা এখন স্ক্রিনে যে স্কুলের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী .edu.bd ডোমেইনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা .edu.bd ডোমেইনটা হচ্ছে নিজস্ব ডোমেইন এবং এই ডোমেইন এবং সাবডোমেইনের অনেক পার্থক্য আছে। যখন .edu.bd ডোমেইন নেবেন, এটা অবশ্যই সরকারি ডোমেইন এবং বাংলাদেশ সরকারের BTCL থেকে আপনার এই ডোমেইনটা কিনতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, সেখানে অবশ্যই .edu.bd ডোমেইন বাধ্যতামূলক। তারপর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে খুব সহজ প্যানেলে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা একেবারে সহজ সরলভাবে তৈরি করা হয়েছে এবং এখানে অপ্রয়োজনীয় তেমন কোনো জিনিসই দেওয়া হয়নি। প্রথমে আমাদের বিদ্যালয়ের হেডার বা বিদ্যালয়ের নাম, লোগো যে অংশটা থাকে সেই অংশটা দেওয়া হয়েছে। তারপর আমাদের মেনু বারটা দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু মেনু আছে। এখান থেকে আমরা আমাদের যেমন অ্যাবাউট আস, একাডেমিক, ডিপার্টমেন্ট, নোটিশ, পেমেন্ট, রেজাল্ট, আর্কাইভ ইত্যাদি, এখানে আমি চাইলে আরও কিছু আমাদের মেনু অ্যাড করে রাখতে পারি আমাদের প্রয়োজনীয়তা অনুসারে। তারপর এখানে যে স্লাইডগুলো দেওয়া আছে, স্লাইডগুলো খুব সহজে পরিবর্তন করা যায়। তারপরের পার্টে আছে স্কুল সম্পর্কে বিস্তারিত এবং আমাদের মেইন যে ফোকাস, যেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন ধরনের নোটিশ দেওয়ার জন্য যে পার্টটা আছে, যেমন জেনারেল নোটিশ, তারপর আছে অফিস অর্ডার, এই বিভিন্ন রকম পার্টটা করা হয়েছে। এবং বিদ্যালয়ের ছবি সম্বলিত যে অ্যালবামগুলো তৈরি করা হয়, সেই অ্যালবামটার একটা পার্ট আছে। এবং তার নিচে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের নিউজ, যে সামনে যে অনুষ্ঠানগুলো আসবে বা কবে বিদ্যালয়ের কী কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো নিয়ে আরেকটা অংশ তৈরি করা হয়েছে, আরেকটা সেকশন। তারপর রিসেন্ট ভিডিও, মানে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করার জন্য সচেতনামূলক ভিডিও বা বিদ্যালয়ের অনুষ্ঠানের ভিডিও ইত্যাদি ইত্যাদি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো এখানে আমরা অ্যাড করতে পারি। এবং তার নিচে যে ফুটার অংশটা রয়েছে, এখানে তো স্বাভাবিকভাবে বিদ্যালয়ের ঠিকানা বা কন্ট্যাক্ট নাম্বার এগুলোই থাকে। তো বাইরের অংশে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই যে প্রথমে হেডার অংশটা, এখানে একটা হেডলাইন যাচ্ছে বা আমাদের যে নিউজগুলো তৈরি করা হচ্ছে বা নোটিশগুলো তৈরি করা হচ্ছে, সেখানে এই যে হেডলাইনের অংশটা, সেই নোটিশটা দেখা যাচ্ছে। একাডেমিক অংশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি টিচার্স ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, রুটিন, সিলেবাস, রুলস অ্যান্ড রেগুলেশন। তো আমরা যদি টিচার্স ইনফরমেশনে ক্লিক করি, তাহলে এখানে বিদ্যালয়ের শিক্ষকদের ছবি সম্বলিত একটা তথ্য আমরা দেখতে পারবো। তারপরে আমরা যদি স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করি, স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করলে আমরা এখানে যে বিভিন্ন স্টুডেন্ট, আমাদের যে স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তাদের একটা তালিকা দেখতে পাবো। যেমন আমি 6 থেকে 8-এ ক্লিক দিলাম, সেখান থেকে ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিলাম জুনিয়র এবং একটা ক্লাস দিলাম আমি ক্লাস 6। সেশনটা আমি দিয়ে দিলাম 2024 এবং আমি যখন ভিউতে দিব, তখন 2024 সালে আমাদের যে স্টুডেন্টগুলোকে অ্যাড করা হয়েছে সেই স্টুডেন্টগুলোর নাম এখানে দেখা যাবে। এরপর নোটিশে ক্লিক দিলে আমি নিচে যে নোটিশটা দেখিয়েছিলাম, এই যে নোটিশ অপশনটা, এই নোটিশ অপশনটা এই নোটিশে আসে। আমাদের ডাইনামিক ওয়েবসাইটের জন্য পেমেন্ট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখন যে নির্দেশনা, তাতে এই পেমেন্ট অপশনের মাধ্যমেই আমাদের পরীক্ষার ফি বা স্কুলে যাবতীয় যে ইনকামগুলো হচ্ছে তার আয় ব্যয়ের হিসাবটা এই পেমেন্টের মাধ্যমেই নেওয়া সম্ভব। এবং এই পেমেন্ট অপশনটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন একটা স্টুডেন্ট চাইলেই সে বিকাশ, নগদ, রকেট বা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে ফি পরিশোধ করতে পারবে এবং এই ফিটি সরাসরি আপনার স্কুলের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই ওয়েবসাইটের সাথে আমাদের তৈরি করা আছে একটা EMS সফটওয়্যার বা এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা পুরো শিক্ষা ব্যবস্থাকে একেবারে সহজীকরণ করে নিতে পারবো। তো তার জন্য আমাদের এই যে ডান পাশে লগ ইন অপশনটা আছে, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। মানে একটা ওয়েবসাইটের আমরা ফ্রন্টে যেটা দেখি সেটা তো একটু আগে দেখালাম, এবার ব্যাকএন্ডটা দেখাচ্ছি, যেটা ভিতরের অংশ, যেটা আমাদের বাইরে থেকে দেখা যায় না, সেই অংশটা নিয়ে আমি এখন দেখাচ্ছি। এখানে দেখেন আমি 17 জন টিচার অ্যাড করেছিলাম, 138 জন স্টুডেন্ট অ্যাড করা আছে, এগুলো এখানে আছে। এবং এর বাম সাইডে যে মেনুগুলো আছে, এটা থেকেই পুরো একটা সিস্টেমকে কন্ট্রোল করা যাবে। একটা স্কুলে যত সিস্টেম আছে সেটা কন্ট্রোল করা যাবে।
এরপর আছে ইনস্টিটিউশন সেট আপ। এই ইনস্টিটিউট সেট আপে যখন আমরা দেবো তখন অনেক অপশন আছে। আপনি যখন দেখবেন যে এতগুলো অপশন, আমি আপনাকে যদি পার্ট বাই পার্ট দেখাই তাহলে আছে প্রোফাইল সেট আপ, মানে আমরা বিদ্যালয়ের যে প্রোফাইলটা একটু দেখাই। এই যে আমাদের স্কুলের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই যে নাম, লোগো বা এই যে স্লাইড টাইডগুলো আমরা বিভিন্ন রকম যে তথ্যগুলো দিয়েছি, এটা হচ্ছে এই ইনস্টিটিউট সেট আপ থেকেই নিয়ন্ত্রণ করা যায়। প্রোফাইল সেট আপে গেলে আমরা অনেক তথ্যই সেখানে অ্যাড করতে পারবো। অ্যাটেন্ডেন্স সেট আপ এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাটেন্ডেন্স সেট আপটা হচ্ছে গিয়ে কি, আপনার স্কুলে যদি বায়োমেট্রিক মেশিন লাগানো থাকে, সেই বায়োমেট্রিক মেশিনের সাথে ওয়েবসাইটটাকে যদি আমরা অ্যাড করে, আমাদের ওয়েবসাইটটা যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে একটা স্টুডেন্ট যখন সকালবেলা এসে বা 10টার সময় এসে যখন তার ফিঙ্গারটা দিবে, বায়োমেট্রিকটা যখন দিবে, তখন সে যদি প্রেজেন্ট থাকে সেটা অটোমেটিক ওয়েবসাইট কাউন্ট করে ফেলবে সে প্রেজেন্ট, এবং সে অ্যাবসেন্ট থাকলে তাকে অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট করবে, এবং তার পরিবারের একজন অভিভাবকের মোবাইলে এই ওয়েবসাইট থেকে একটা বার্তা চলে যাবে যে সে আজকে অনুপস্থিত বিদ্যালয়ে। যদি টিচার সেটআপটা হয়ে যায়, টিচার সেটআপটায় ক্লিক দিলে এখানে টিচারদের অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাড টিচার, একজন টিচারকে আমি যুক্ত করে নিতে পারছি। তারপর টিচার বাল্ক আপলোড, এখানে টিচারের যাবতীয় তথ্য আপলোড করা যাচ্ছে। টিচার লিস্ট, এই টিচার লিস্টে ক্লিক দিলে আমাদের স্কুলে যতগুলো টিচার অ্যাড করা আছে সবার লিস্টটা এখানে দেখা যাবে। এরপর স্টুডেন্ট সেটআপে আমি যদি যাই তাহলে এখানে আছে অনেকগুলো অপশন, যেমন অ্যাড স্টুডেন্ট। এই অ্যাড স্টুডেন্টের মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য এখানে ইনপুট করে রাখবো এবং প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করব। তারপর আছে স্টুডেন্ট লিস্ট, আমাদের স্টুডেন্টের তালিকাটা দেখার জন্য স্টুডেন্ট লিস্টটা নিতে পারি, কারণ আমাদের বিদ্যালয়ে সবসময় তালিকা প্রয়োজন হয়, যেমন এই শ্রেণীর তালিকা, বিভিন্ন কাজের জন্য এই তালিকাটা তৈরি হয়। পরের পার্টটা আছে ওয়েব ম্যানেজার। এই ওয়েব ম্যানেজারে যদি ক্লিক দেন তাহলে আমাদের এই যে বিদ্যালয়ের ওয়েবসাইটের যাবতীয় যে ম্যানেজমেন্টটা আছে, এই যে স্লাইডার ম্যানেজমেন্ট, তারপর এইখান থেকে নোটিশ ম্যানেজমেন্ট, অ্যালবাম এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, রিসেন্ট ভিডিও, এই সব অপশনগুলো শুধু ওয়েব ম্যানেজারের মাধ্যমেই করা যাবে। এবং এই ওয়েবসাইটে আপনার কোনো রকম সাইজ, এই ছবিটা এই সাইজ হবে না, ওই ছবিটা ওই সাইজ হবে না, এইরকম কোনো ঝামেলা নাই, কোনো কোডিংয়ের বিষয় নেই। আপনি খুব সহজেই ওয়েবসাইটটায় শুধু যে কোনো একটা ছবি অ্যাড করে দিবেন। যেমন এই যে জেনারেল নোটিশ, আপনি একটা নোটিশ দিয়ে দিলেন, এই নোটিশটা দেওয়ার জন্য আপনাকে কোনো কোডিংয়ের প্রয়োজন নেই, আপনার যে কোনো একটা পিডিএফ ফাইল আপনি অ্যাড করে দিতে পারবেন। এরপর আছে ডিপার্টমেন্টাল নোটিশ। ওই যে জেনারেল নোটিশ আর ডিপার্টমেন্টাল নোটিশ, আপনি নোটিশ দুই ভাগেই ভাগ করে দিতে পারবেন এবং নোটিশ দেওয়ার খুবই সহজ। আমি যদি এই জেনারেল নোটিশে ক্লিক করি তাহলে দেখেন আপনার সামনে খুব সহজে নোটিশ বোর্ডটা ওপেন হয়েছে। এখানে আপনি একটা নোটিশ অ্যাড করে দিবেন, এই যে নিউ নোটিশে ক্লিক দিবেন। নিউ নোটিশে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে কোন তারিখের নোটিশ এবং নোটিশের শিরোনাম, তারপরে এই যে চুজ ফাইল, এই চুজ ফাইল থেকে আপনি একটা পিডিএফ ফাইল এখানে অ্যাড করে দিবেন এবং সেভ ইজ, এই পর্যন্তই, আর কোনো কাজ নেই। এই সেভ দিলে আপনার নোটিশটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। আপনার যদি কম্পিউটারে বেসিক জ্ঞান থাকে, আপনার কম্পিউটারে অনেক বেশি জানার দরকার নেই, কোডিং জানার দরকার নেই, বিভিন্ন রকম প্রোগ্রামিং ভাষা জানার দরকার নেই, তেমন কোনো কিছুই জানার দরকার নেই। আপনি যদি কম্পিউটারের সাধারণ অন অফ বা বিভিন্ন জায়গা ভিজিট করতে পারেন, ইন্টারনেট ব্রাউজিং বুঝেন, তাহলে এই ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করা আপনার জন্য খুবই সহজ।